জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন 2025 অর্থাৎ 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী যারা, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকে আমরা কথা বলবো 100 নম্বরের ইংরেজি পরীক্ষার মান বন্টন নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বৃত্তি পরীক্ষার ইংরেজি অংশের পূর্ণ নাম্বার হচ্ছে 100 আর পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টায় আমাদেরকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবার আমরা চলে যাচ্ছি কিভাবে সেই 100 নম্বরকে ভাগ করা হয়েছে সেই আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি ইংরেজি পরীক্ষার জন্য 3টা ভাগে ভাগ করা হয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। এর মধ্যে পার্ট এ এর মধ্যে পূর্ণমান হচ্ছে 40 অর্থাৎ 40। এই 40 নম্বরের প্রশ্নে 3টা প্যাসেজ আমাদের সামনে থাকবে। এর মধ্যে একটা হচ্ছে সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2, আনসিন প্যাসেজ। এর মধ্যে সিন প্যাসেজের থেকে আমাদের আনসার করতে হবে 2টি অংশ, একটি হচ্ছে এমসিকিউ আর একটি হচ্ছে আনসারিং কোয়েশ্চেন। এমসিকিউ এর মধ্যে 10টি প্রশ্ন থাকবে আর প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে হচ্ছে 0.5 0.5 করে 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিলে আমাদের মার্কস আসবে 5। আর প্রশ্ন থাকবে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রশ্নের মধ্যে নম্বর থাকবে হচ্ছে 2, 4 দুগুণে 8। এই হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। এই 8, 5, 13, তাহলে প্রথম যে সিন প্যাসেজ সেই প্রথম সিন প্যাসেজ থেকে আসবে হচ্ছে 13 নম্বরের প্রশ্ন। পরবর্তীতে হচ্ছে সিন প্যাসেজ 2। সিন প্যাসেজ 2 তে প্রশ্ন নং 3, প্রশ্ন নং 4। 3 নং প্রশ্নে আমাদেরকে আনসার করতে হবে ফিল ইন দ্য গ্যাপ, আর এই ফিল ইন দ্য গ্যাপ থাকবে হচ্ছে 5টি। প্রত্যেকটা গ্যাপের নম্বর হচ্ছে 0.5। তাহলে 0.5 ইন্টু 5 ইকুয়ালস 2.5, অর্থাৎ আমরা 2.5 নম্বর পাবো হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ থেকে। পরবর্তী যে অংশ সেটা হচ্ছে ভোকাবুলারি, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম আমরা জানি যে 5টা শব্দ দেয়া থাকবে, সেই 5টা শব্দের কোনোটির সিনোনিম অর্থাৎ প্রতিশব্দ, কোনোটির অ্যান্টোনিম অর্থাৎ কোনোটির বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে। প্রত্যেকটা উত্তরের জন্য আমরা এখানে পাবো হচ্ছে 0.5। তাহলে 0.5 ইন্টু 5 ইকুয়ালস 2.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিন প্যাসেজ থেকে আমাদের মোট নম্বর থাকবে হচ্ছে 5। এবারে আসি আমরা আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজে 2টা অংশ থাকবে, ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ একটা টেবল বা চার্ট, যে চার্ট আমরা ইতিমধ্যে করেছি, যেখানে সাধারণত হু, হোয়াট, হোয়েন, হাউ এরকম থাকে, সেই ধরনের একটা ইনফরমেশন ট্রান্সফার টেবল। অথবা ট্রু অর ফলস, আমরা জানি ট্রু অর ফলস কি করতে হয়। সেখানে 5টা বাক্য থাকবে বা 5টা প্রশ্ন থাকবে, সেখানে আমাদের প্রত্যেকটা উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলে আমরা 1 করে পাবো, সেখানে হচ্ছে 5। পরবর্তীতে এই আনসিন প্যাসেজটার উপর রাইটিং যে সামারি, সেই রাইটিং সামারি থেকে আমাদের আনসার করলে আমরা পাবো হচ্ছে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনসিন প্যাসেজে আমাদেরকে উত্তর দিতে হবে মোট 10 নম্বরের প্রশ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিন প্যাসেজে নাম্বার হচ্ছে 13, সিন প্যাসেজ 2 অর্থাৎ দ্বিতীয় যে সিন প্যাসেজ, সেই সিন প্যাসেজের নাম্বার থাকবে 5, আনসিন প্যাসেজের নাম্বার থাকবে হচ্ছে 10। এই 10-এর মধ্যে ইনফরমেশন ট্রান্সফার টেবল অথবা ট্রু অর ফলস এখান থেকে 5, আর রাইটিং সামারি সেখান থেকে 5। আরেকটা হচ্ছে ম্যাচিং, সেই ম্যাচিং থেকে থাকবে হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথম সিন প্যাসেজে হচ্ছে 5, দ্বিতীয় সিন প্যাসেজে হচ্ছে, দুঃখিত, প্রথম সিন প্যাসেজে হচ্ছে 13, দ্বিতীয় সিন প্যাসেজে হচ্ছে 5, আনসিন প্যাসেজে হচ্ছে 10, আর ম্যাচিং এ থাকবে হচ্ছে 4। অর্থাৎ আমাদের একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলের ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের সাথে মিল রেখে ডান পাশের শব্দকে ম্যাচ করতে হবে।
সেই 4টা শব্দ থাকবে, 4 একে 4। পরবর্তীতে হচ্ছে কবিতা। কবিতার মধ্যে মোট 7টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের 4টা প্রশ্নের আনসার দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2, তাহলে 4 দুগুণে 8। এইভাবে আমাদের পার্ট 1 অর্থাৎ 40 নম্বরের প্রশ্ন শেষ হবে। পরের পার্টে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গ্রামার অংশ, যার নম্বর হচ্ছে 30। তাহলে প্রথমেই যে থাকবে সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। তাহলে ফিল ইন দ্য গ্যাপ এটা উইথ ক্লুও থাকতে পারে, উইদাউট ক্লুও থাকতে পারে। তাহলে উইথ ক্লু হোক বা উইদাউট ক্লু হোক, যে ধরনের ফিল ইন দ্য গ্যাপসই থাকুক না কেন, সেখানে আমাদের যেসব বিষয়ে পড়াশোনা করতে হবে বা জানতে হবে সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, ইউজেস অফ আর্টিকেল, প্রিপোজিশন এটসেট্রা। অর্থাৎ তোমরা যখন 9 নম্বর গ্রামার আনসার করবে তখন এখানে যে সব শব্দগুলো আসবে তারা কখনো পার্ট অফ স্পিচ, কখনো আর্টিকেল, কখনো প্রিপোজিশন ইত্যাদি আসবে। 10 নম্বর প্রশ্নে আমাদেরকে আনসার করতে হবে সাবস্টিটিউশন টেবল। এখানে 5টা বাক্য থাকবে, আমরা সেই 5টা বাক্যকে মিলাবো, মিলিয়ে আমরা একটা অর্থপূর্ণ 5টা আলাদা বাক্য তৈরি করব। সেখানে 5 একে 5। তাহলে 9 ফিল ইন দ্য গ্যাপে 5, সাবস্টিটিউশন টেবলে 5, তারপর হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। 10টা রাইট ফর্মস অফ ভার্ব আমাদেরকে লিখতে হবে। প্রত্যেকটা রাইট ফর্মের জন্য আমরা পাবো হচ্ছে 0.5, এই হচ্ছে এখানে 5। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 12 নং প্রশ্নে থাকবে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন। আর এই ট্রান্সফরমেশনের মধ্যে থাকবে হচ্ছে টেন্স, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। এই 5 ধরনের সেন্টেন্সে আমাদের 10টা বাক্য থাকবে, আর সেই 10টা বাক্য থেকে আমাদেরকে আনসার করতে হবে। এখানে নম্বর থাকবে হচ্ছে 10। তাহলে 5 আর 5 10, 10 আর 5 25, 25 আর 10 হচ্ছে 35। লাস্ট যে গ্রামার অংশ থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অন্তত 10টি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের ভুল দেয়া থাকবে, আমরা সেগুলোকে কারেক্ট করব। সেই কারেকশন করার পর আমরা এখানে মার্কস পাবো হচ্ছে 5। তাহলে আমরা যদি গ্রামার অংশকে সামারাইজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিং দ্য গ্যাপ, ক্লু উইদাউট ক্লু এখানে থাকবে হচ্ছে 5, সাবস্টিটিউশন টেবল এখানে 5টা সেন্টেন্স আমাদের পূর্ণ করতে হবে, সেখানে থাকবে হচ্ছে 5, রাইট ফর্মস অফ ভার্ব সেখানে 10টা রাইট ফর্মস অফ ভার্ব আমাদের কারেক্ট করতে হবে 0.5 করে, এখানে পূর্ণ নম্বর থাকবে হচ্ছে 5। চেঞ্জিং সেন্টেন্স, যে সেন্টেন্সে আমরা টেন্সের পরিবর্তন করব, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এই 5 ধরনের সেন্টেন্সের আমরা ট্রান্সফরমেশন করব। এখানে 10টা বাক্য থাকবে আর 10টা বাক্যকে আমাদের ট্রান্সফরমেশন করতে হবে। সর্বশেষ গ্রামার অংশে যে অংশটি থাকবে সেটি হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এখানেও আমরা আশা করতে পারি বা ধরে নিতে পারি যে এখানে 10টি কারেকশন করলে আমরা সেখানে 0.5 করে 5 নম্বর পাব। সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে পার্ট সি অর্থাৎ রাইটিং পার্ট। রাইটিং পার্টে আমাদের নম্বর হচ্ছে 30। এই রাইটিং পার্টের মধ্যে লেটার অথবা ইমেল থাকতে পারে, ফর্মাল এবং ইনফর্মাল। আমাদের মনে রাখতে হবে বর্তমান সময়ে লেটার আমরা খুব বেশি ইনফর্মাল অর্থাৎ ব্যক্তিগত কাজে ব্যবহার করি না। আমরা সাধারণত কোনো অফিসিয়াল বা দাপ্তরিক কাজের জন্য লেটার বা চিঠির ব্যবহার করি, আর ব্যক্তিগত কাজ সারার জন্য আমরা ইমেলের ব্যবহার করি। সেই নিরিখ থেকে আমি যদি বলি তাহলে লেটার যদি পরীক্ষায় আসে তাহলে লেটারের মধ্যে ফর্মাল রাইটিং, ফর্মাল কোনো অ্যাপ্লিকেশন অথবা বিজনেস লেটার এগুলো থাকতে পারে, অথবা অ্যাপ্লিকেশন থাকতে পারে। আর যদি ইনফর্মাল কিছু আসে তাহলে আমরা আশা করতে পারি বা আমরা ধারণা করতে পারি এখান থেকে ইমেলটা দেয়া থাকতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ অথবা রাইটিং ডায়লগস, অর্থাৎ এখানে কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়লগ দুইটাও দেওয়া থাকতে পারে অথবা একটাও দেওয়া থাকতে পারে। এখান থেকে আমাদের যে কোনো একটা আনসার করতে হবে, আর এখানে নম্বর থাকবে হচ্ছে 10। তাহলে 8 আর 10 হচ্ছে 18, রইল হচ্ছে বাকি 12। রাইটিং শর্ট কম্পোজিশন, আমাদের একটা
সংক্ষিপ্ত রচনা লিখতে হবে, যে রচনার শব্দ সীমা হচ্ছে 200 ওয়ার্ডস, অর্থাৎ 200 শব্দের একটা কম্পোজিশন লিখতে হবে, যেখানে নম্বর থাকবে হচ্ছে 12। তাহলে 8 আর 12 8 আর 12 হচ্ছে 20, 20 আর 8 আর 12 হচ্ছে 20, 20 আর 10 হচ্ছে 30। এই হচ্ছে গ্রামার পার্ট। তাহলে আমরা যদি জুনিয়র বৃত্তি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনটাকে সামারাইজ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইংরেজি পরীক্ষার প্রশ্নটি 3 ভাগে বিভক্ত। প্রথম অংশটি, যেটি পার্ট 1, সেটি হচ্ছে রিডিং, যার পূর্ণ নম্বর হচ্ছে 40 মার্কস। পার্ট বি, যেটা হচ্ছে গ্রামার, যার পূর্ণ নম্বর হচ্ছে 30 মার্কস। আর অবশেষে যেটা রাইটিং পার্ট, তার নম্বর হচ্ছে 30 মার্কস। এখানে আমরা আনসার করব হচ্ছে লেটার অথবা ইমেল, কমপ্লিটিং স্টোরি অথবা ডায়লগ, আর সর্বশেষ হচ্ছে কম্পোজিশন। এই হচ্ছে মোটামুটি 2025 সনে আবার নতুন করে আরম্ভ হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার ইংরেজি পরীক্ষার বা ইংরেজি বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই ভিডিও তোমাদের খানিকটা হলেও তোমাদের আগামী বৃত্তি পরীক্ষার প্রশ্ন বোঝার এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য খানিকটা হলেও সহায়ক হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।